সরি, আমি মাইকটা পড়তে ভুলে গেছিলাম। যাই হোক, হ্যালো সবাই। আর আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে আমি 3টে বই শেষ করেছি এবং এই 3টে বইয়ের রিভিউ তোমাদের রিফ্লেকশন তোমাদের সাথে শেয়ার করে নেবো যে আমার কেমন লাগলো বা আমি কি ফিল করেছি। ঠিক আছে? তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ইংলিশ চ্যানেলের লিঙ্কও আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানেও তোমরা দেখতে পারো আমার কন্টেন্টগুলো। আর যদি তোমরা ট্যারো থেরাপির জন্য যোগাযোগ করতে চাও তাহলে অবশ্যই আমার মেল আইডিতে যোগাযোগ করতে পারো। আচ্ছা, ফার্স্ট আমি যে বইটার ব্যাপারে শেয়ার করব সেটা হলো এই বইটি, পেন্ডুলা, মোহাম্মদ নাজিমউদ্দিন। ঠিক আছে? তো এই বইটার আমি একটা জাস্ট ব্রিফ লিখে রেখেছিলাম, আমি সেটাই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, কারণ আমি একসাথে 3টে বই পড়েছি। তো মোটামুটি আমি একটা বলতে পারি যে এটা একটা অলৌকিক লৌকিক এই দুটো যে অনুভূতি, সেই দুটোর মধ্যে একটা মেলবন্ধনের জায়গা থেকে এই গল্পটি লেখা। এবং এখানে লেখক ভীষণভাবে একটা নিশ্চিত পথ ধরেই সেটাকে ধরে রাখতেও ভীষণভাবে সক্ষম হয়েছে যে উনি কোনো ভাবে বৈজ্ঞানিক যুক্তিগত জায়গাকেও সাপোর্ট করছেন দেখাননি, আবার অলৌকিক জায়গাকে সাপোর্ট করছেন সেটাও দেখাতে চাননি। তো সেই সব অব্দি গল্পটিকে বুঝতে দেওয়া হয়নি যে এটা অলৌকিক গল্প না রহস্য গল্প। তবে আমার পড়তে পড়তে মনে হয়েছিল যে গল্পটি আসলে রহস্য গল্প, কিন্তু সেটাকে সঠিকভাবে অনুসন্ধান প্রক্রিয়া শেষ হতে দেওয়া হলো না, কোথাও যেন মাঝপথে থামিয়ে দেওয়া হলো। ঠিক আছে? কারণ যেভাবে গল্পটা এগোচ্ছিল তাতে আমার এটাকে রহস্য গল্প বলেই মনে হয়েছে এবং সেটা কোথাও কোনোভাবে আমার অলৌকিক বলে লাগেনি খুব একটা। তো কিন্তু সেটা কোথাও লেখকই চাইছিল না, হয়তো এটা পুরোপুরি একটা মেসেজ যাক যে এটাকে উনি ওইভাবে রহস্য গল্প বা যৌক্তিক জায়গা থেকে দেখতে চাইছেন। এখানে উনি একটা অযৌক্তিক বা অলৌকিক জায়গাকেও ধরে রাখতে চেয়েছেন কোথাও, আমার মনে হয়েছে। হয়তো নামের সাথে পাঠকদের অনুভূতিটাকে কোথাও সামঞ্জস্যপূর্ণ করে তুলতেই লেখক গল্পটিকে এইভাবেই শেষ করলেন, এরকম একটা দোদুল্যমান অবস্থায়। এটা আমার মনে হয়েছে। ঠিক আছে? এই গল্পের বইটা পড়ে, মানে এই বইটা পড়ে আমার এটাই মনে হয়েছে। আমি জাস্ট লিখে রেখেছিলাম তার কারণ আমি এতগুলো বইগুলো ভুলে যেতে পারি তাই জন্য। আচ্ছা, সেকেন্ড যে বইটা আমি দেখাবো সেটা হচ্ছে এটা। ঠিক আছে? পৌরাণিক প্রেম কথা, ডক্টর দীপক চন্দ্র। তো এই বইটা পড়তে গিয়ে যেটা আমার মনে হচ্ছিল, এই বইটার গল্পগুলো সত্যি ভীষণ সুন্দর এবং সেই সমস্ত সময়ের, সেখানে তোমার দ্রৌপদী থেকে আরম্ভ করে গঙ্গার থেকে আরম্ভ করে শকুন্তলা থেকে শুরু করে সমস্ত যে প্রেমের গল্পগুলো, রাধা কৃষ্ণর যে প্রেম, শ্রী চৈতন্যের জীবন, সমস্ত কিছু এখানে প্রত্যেকটা গল্পের মধ্যে দিয়ে তাদের জীবন, তাদের দৃষ্টিভঙ্গি, তারা কিভাবে প্রেমকে দেখছে, কিভাবে মানুষকে দেখছে, কিভাবে সমাজকে দেখছে, কিভাবে সেখানে রাজনীতি আসছে, কিভাবে আহ সম্পর্কের মাঝখানে পরিবার আসছে, বা কিভাবে সম্পর্কের মাঝখানে সেই সময়কার সামাজিক প্রথা, সামাজিক প্রশ্নগুলো উঠে আসছে, সে জায়গাগুলোকে এখানে লেখক খুব সুন্দরভাবে বলেছেন। মহাভারত রামায়ণের চরিত্রগুলো নিয়েও যে প্রেমের কাহিনী আমরা দেখেছি সেই জায়গাগুলো। তো এটা পড়তে গিয়ে যেটা আমার বারবারই মনে হচ্ছে, যেহেতু আমি এই বইটা আর এই বইটা দুটোই একসাথে পড়েছি, ঠিক আছে, তো সেখান থেকে আমি বলতে পারি কোথাও যেন, যেহেতু স্বর্গমর্ত পাতাল আর এখানেও একটা সেই স্বর্গমর্ত পাতালেরই লড়াই চলেছে সবসময়, তো আমার কোথাও মনে হয়েছে এখানে, যেমন এখানে একটা জায়গায় কোনো একটা গল্পে লিখেছিল স্বর্গের দেবদেবীরা প্রেমকে প্রেম হিসেবে নেন না, ওনাদের কাছে ওনাদের নিজেদের চাহিদা, ওনাদের নিজেদের যে লক্ষ্য সেটাই মূল। এই বইটিতেও তাই। এই বইটিতেও মানুষকে, মানুষের যে অনুভূতি তার থেকেও বেশি বড় করে দেখা হয়েছে অনেক সময় কোনো বিশেষ একটি অর্গানাইজেশনের স্বার্থ, কোনো একটা বিশেষ বিশেষ কিছু মানুষের নিজস্ব চিন্তা ভাবনাকে এখানে বেশি গুরুত্ব দিয়ে অনেক সময় মানুষের অনুভূতিকে সিঙ্গুলারলি কোথাও ইগনোরেন্স করা হয়েছে। ঠিক আছে? তো সেই জায়গা থেকেই যে স্বর্গ মর্ত পাতাল বলো বা এই ধরনের যে গল্পগুলো, সেই গল্পগুলোর জায়গা থেকেও আমার কোথাও মনে হচ্ছিল একটা জায়গায় গিয়ে যে যত আমরা উচ্চতর জায়গায় যাই তত আমরা অনুভূতিকে বিভিন্নভাবে র্যাশনালাইজ করি। ঠিক আছে? আমরা বিভিন্নভাবে অনুভূতিকে র্যাশনালাইজ করি, ম্যানিপুলেট করার চেষ্টা করি এবং পড়ে সেখান থেকে আমাদের যেটা দরকার সেটাকে আমরা বের করে নেওয়ার চেষ্টা করি কোথাও একটা। তো
এরকম ঘটনা আজকের সমাজে দাঁড়িয়ে, মানে সেটা সেই যুগে শঙ্করের লেখা স্বর্গমর্ত পাতাল আজকের গল্প নয়, বা এই যে পৌরাণিক গল্পগুলো সেগুলো আজকের গল্প নয়, বাট আজও সমাজে সেই একই জিনিস চলে আসছে, যেখানে কিন্তু আমরা প্রেমের যে গুরুত্বটা বা একটা মানুষের ব্যক্তিগত মানুষের তার নিজস্ব যে চিন্তা ভাবনা, নিজস্ব যে অনুভূতি, সেটাকে অনেক সময়ই একটা গোষ্ঠীগত জায়গা থেকে কন্ট্রোল করা বা ম্যানিপুলেট করা, বা সেটার মধ্যে একটা অন্য ডেফিনেশন ঢুকিয়ে সেটাকে অন্যভাবে দেখা, সেই জায়গাটা কিন্তু আজও চলছে, যেখানে অনেক মানুষই অনেকভাবে ভীষণভাবে ইগনোর তাদের ফিলিংস, ইগনোর না হলেও সেখানে কিন্তু অনেকভাবেই সেটাকে ছোট করে দেখার একটা টেন্ডেন্সি আছে। মানুষ বলে দিচ্ছে যে সে সত্যি প্রেমে পড়ছে নাকি সেটা মিথ্যে, ঠিক আছে, সেটা তো কোনো অন্য মানুষ বলতে পারে না। আজকে সে যদি কোনো উপরের পজিশনে কাজ করে এবং সে একটা নিচের মানুষকে কাজে লাগাচ্ছে শুধুমাত্র তার ওই পজিশন বা তার ওই অর্গানাইজেশনের স্বার্থে, এটাও যেমন একদিক থেকে কোথাও একটা, যদিও সেখানে দেখানো হয়েছে যে মানুষটির মনের মধ্যে একটা অনুতাপ কাজ করছে, হয়তো সব মানুষেরই করে সেটা, কিন্তু অনুতাপের থেকেও বড় কথা তো সে প্রথমে তার সেই স্বার্থকেই কাজে লাগিয়েছে, তাই না? এখানে সেরকম এই পৌরাণিক জায়গাতেও দেখানো হয়েছে যে স্বর্গের দেবদেবীরা আসছে এবং মানুষের সাথে প্রেমের নাটক করছে বা প্রেম করছে হয়তো, এবং তারপরে তারা সেটাকে খুব নর্মালি নিচ্ছে, যে তারা সেগুলো ভুলে যায়, তাদের সেগুলো মনে থাকে না, তাদেরকে মনে করাতে হয় এবং করালেও তারা জানে না যে তারা সেই জায়গায় ফিরে যেতে পারবে কিনা। এটা খুব ন্যাচারাল। তো এই বহু বছর ধরে, বহু যুগ ধরে, এই যে বহু, আমি এখানে কোনো ছেলে বা মেয়ে বলবো না, বহু মহিলাও হয়তো এই ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছে এবং বহু পুরুষও হয়তো এই ধরনের অত্যাচারের মুখোমুখি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের দেখানো হয়েছে, যেখানে একজন আশ্রম কন্যা আছে, যে হয়তো ছোটবেলা থেকেই তার কোনো পরিবার ছিল না, যেখানে হয়তো একজন আহ একজন বারবনিতা আছে, যে বহু বহু পুরুষের কাছে গিয়েও তার সেই প্রত্যাশিত প্রেমের জায়গাটা কিছুতেই পেয়ে উঠলো না, বা সেখানে একজন রানীও থাকতে পারে, যেখানে সে একজনের প্রেমে পড়লো কিন্তু সে তার নিজস্ব কাজ সিদ্ধি করে তার কাজেই ফোকাস করলো, কিন্তু সেই যে প্রেমের সময়টুকু, সেই যে সম্পর্কের সময়টুকু সে বেমালুম ভুলে চলে গেল স্বর্গে। তো এই যে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত, এবং সেখান থেকে যে জাজমেন্ট গুলো উঠে আসছে, যে অন্য একটি মানুষ অন্য একটি মানুষের অনুভূতিকে যখন তখন যেভাবে ইচ্ছা জাজ করতে পারে, বা সেই অনুভূতিটিকে বলতে পারে যে হ্যাঁ এটা এটা নয় বা এটা এটা, ঠিক আছে, এই যে জায়গাগুলো বারবার করে উঠে আসছে, সেটা কিন্তু আজকের সমাজেও খুব পার্টিনেন্ট। সেটা কিন্তু অনেক মানুষই কিন্তু মনে করে যে তারা অন্য কিভাবে ভাবছে, অন্যরা কিভাবে ফিল করছে, তাদের সে অধিকার আছে যে তারা সেগুলো নিয়ে কথা বলতে পারে, তারা সেগুলো নিয়ে গসিপ করতে পারে, ঠিক আছে। একটা মানুষের সাধারণ সম্পর্ক বা সাধারণ অনুভূতিকে কারোর ইচ্ছা হতে পারে, না ইচ্ছা হতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি শুধুমাত্র আমার নিজের যেটুকু ভালো লাগে সেটুকু দেখবো, সেটুকু দেবো, আবার সেটাকে নিয়ে কথা বলবো এবং সেটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে বিচার করব, করে আমি সেটাকে অন্যদের সাথে একটা হাসির খোরাক বানাবো, এবং তারপরে আমি সেটাকে বেমালুম ভুলে যাব বা দেখাবো আমি ভুলে গেছি, বা সেটাকে আমি গুরুত্বই দেবো না। এই যে বিভিন্ন ধরনের অত্যাচারের মুখোমুখি আজকে সমাজে বহু মানুষ হয়ে আসছে, তাদের নিজেদের যে সত্যির জায়গাগুলো সেগুলোকে ধরে রাখতে গিয়ে, ঠিক আছে, এই জায়গাটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। এবং তাছাড়াও সামাজিক বিভিন্ন জায়গা দেখানো হয়েছে, যেখান থেকে শ্রী চৈতন্য যখন মানুষকে গুরুত্ব দিতে চেয়েছিল, ভগবানের থেকেও দূরে গিয়ে সে মানুষের দুঃখ বেদনাকে বেশি সামনে আনতে চেয়েছিল, তাকে কিভাবে মৃত্যু বরণ করতে হয়, বা কিভাবে সেখানে তোমার পঞ্চ পাণ্ডবদের ক্ষেত্রেও যখন তারা একজন মহিলাকে গুরুত্ব দিচ্ছে, কিন্তু তাদের নিজস্ব যে বিবাহ করার পরে তাদের যে নিজেদের ওয়াইফ, তাদেরকে তারা কিভাবে দিনের পর দিন ইগনোর করে যাচ্ছে। এবং এখানে আর একটা জায়গাও খুব পার্টিনেন্ট, যেটা আজকের যুগের সাথে খুব ইম্পর্টেন্ট, যখন কোনো পুরুষ, আমি এখানে পুরুষ শব্দটা উচ্চারণ করলাম ভীষণভাবে, যখন কোনো পুরুষের মনের মধ্যে প্রেম আসছে, তারা বিভিন্ন ভাবে চেষ্টা করছে সেই প্রেমটাকে সেই নারীর মনেও সঞ্চার করার, এবং সেখান থেকে সেই প্রেমটাকে তারা পাওয়ার চেষ্টা করছে। যেই মুহূর্তে তার মনের ভেতর থেকে সেই প্রেমটা চলে যাচ্ছে, তারা বিভিন্নভাবে কাজের আছিলায় এটা প্রমাণ করার চেষ্টা করছে যে ওই মহিলাটির মধ্যে কিছু প্রবলেম আছে এবং সে তাকে কোথাও কাজ করতে দিচ্ছে না, সে তাকে বারবার অন্যমনস্ক করে দিচ্ছে কোথাও একটা, বা আবেগের জালে ফাঁসানোর চেষ্টা করছে, এই ধরনের কথাবার্তা উঠে আসছে। তাহলে কি এটা সত্যি প্রেম? কারণ আজকের যুগে এরকম অনেক সময় হয়, অনেক মানুষই কাজের জায়গা থেকে, কাজের জায়গার কিছু
ছোট দেখিয়ে বা কাজের জায়গাকে সামনে রেখে অনেক জায়গাকেই বোঝাতে চায় যে সেই জায়গাগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো সেই জায়গাগুলো কিন্তু এখানে সামনে এসছে এবং সেখান থেকে আমি যেটা বারবারই ফিল করি যে প্রেমের মধ্যে কখনো দোষারোপ হয় না। সত্যিকারের মানে যদি সত্যি দুটো মানুষের মধ্যে অনুভূতি মানে এটা শুধুমাত্র প্রেম বলবো না, আমি বলবো হিউম্যানিটি। যে মানুষ সত্যি হিউম্যানিটির জায়গা থেকে কোনো সম্পর্ক হোক, সমাজ হোক, রাষ্ট্র হোক, সংস্কৃতি হোক, যে কোনো জিনিসকে দেখে, সে কখনোই কোনো মানুষকে ডাইরেক্ট ব্লেম করতে পারে না। বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে কখনো এটা বলতে পারে না যে তুমি সে কোনো ভুল করছে বা কে কি ঠিক করছে। সেখানে একটা ম্যাচুরিটি থাকে, সেখানে একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে সেই মানুষটাকে বোঝার। হ্যাঁ, আমরা হয়তো সবসময় সবার সাথে সব রকমের সম্পর্কে লিপ্ত হতে পারি না, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে মানুষটির ব্যবহার, ইম্পর্টেন্ট হচ্ছে মানুষটি কোন ঘটনাকে কিভাবে নিচ্ছে। ঠিক আছে, আজকে আমার নিজের স্বার্থ চরিতার্থ হলো না বলে আমি অন্য একটা মানুষকে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না। আমি পারি না অন্য একটা মানুষের দিকে বারবার আঙুল তুলতে, আমি পারি না অন্য একটা মানুষকে একটা বিশেষভাবে চিহ্নিত করতে বারবার। ঠিক আছে, তাহলে সেখান থেকেও এই ঘটনাগুলো কিন্তু আমাদের সমাজে আজকেও চলে আসছে যে সব মানুষ ভেবে নেয় সবার সব অধিকার আছে এবং সবাই সব রকম ভাবে সব মানুষকে কোনোভাবে চিহ্নিত করতে পারে বা দাগিয়ে দিতে পারে কিছু বলে। এই জায়গাগুলো কিন্তু এই গল্পগুলোতে বারবার উঠে এসছে। তখনকার যুগ, অনেকেই এটা বলে যে তখনকার যুগ আলাদা ছিল, তখনকার যুগে প্রেমে অনেকেই অনেক কিছু দান করতো এবং অনেক মানুষের মধ্যে এই জিনিসটা আছে যে তারা মনে করে প্রেমে ত্যাগ করা এবং কোনো একটা জাতি বেশিরভাগ মানে আমি এমনও ছেলে দেখেছি যারা মনে করে মেয়েরা শুধু ত্যাগই করে যাবে, মানে মেয়েরা যদি ত্যাগের প্রতীক হয়ে বসে থাকে তাহলে সেটা খুব ভালো। মানে তারা কাজকর্ম করে যাবে, মাঝে মাঝে ভুলে যাবে, মাঝে মাঝে ইগনোর করবে, মাঝে মাঝে ছেড়ে চলে যাবে, সবকিছু মেয়েরা মেনে নেবে আর কি মুখ বুঝে। এই জিনিসটা হচ্ছে একটা আসল মহিলার পরিচয়, এরকম অনেক মানুষের বিহেভিয়ারেই আমি দেখতে পেয়েছি অনেক সময়। সেই জায়গাগুলোকে এখানে কিন্তু ভীষণভাবে বলা হয়েছে এবং অনেকেই যেটা বলে থাকে যে আগেকার যুগের প্রেম, এই জায়গার প্রেমগুলো ভালো, পাহাড়ের প্রেম ভালো, নদীর প্রেম ভালো, এসব অনেক কিছু ব্যাপার চলে অনেক মানুষের মনের মধ্যে। তো সেই জায়গা থেকেও একটা জায়গা যেটা আমি বারবারই বলি যে কোনো প্রেমই ভালো না যতক্ষণ না একজন মানুষ হিসেবে সত্যিকারের ভালো। ঠিক আছে, সে সবসময় সবার মধ্যেই খুদ ধরবে কারণ তার নিজস্ব চাহিদাটা আগে, সে নিজে আগে। তো সে যতক্ষণ না নিজের ভিতরে সেই স্যাটিসফ্যাকশন পাবে তার কাছে কোনো প্রেমই ভালো লাগবে না। ঠিক আছে, তো আগেকার দিন এখনকার দিন বলে কিছু নেই, প্রেম সারা জীবনই সত্যি ছিল, আজও সত্যি আছে, ভবিষ্যতেও সত্যি থাকবে। সেটাকে দেখতে গেলে বুঝতে গেলে মানুষ হিসেবে আগে কতটা আমি সত্যি খুব একটা সেই হারমোনিয়াস জায়গায় আছি সেটার উপর অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করছে। এবং সেই মানুষ, ব্যক্তি মানুষের যে নিজস্ব চাহিদা, নিজস্ব যে প্রেশার, সেটা নিজস্ব যে দ্বন্দ্ব, সেটাকে অন্য জায়গায় চাপিয়ে দেওয়ার যে বিভিন্ন রকম ভাবে একটা ম্যানিপুলেশন চলতে থাকে, সেটা আগেও চলেছে, আজও চলছে, হয়তো ভবিষ্যতেও চলবে। এই জায়গা থেকে আমার এই বইটি সত্যি খুব ভালো লেগেছে। তো নেক্সট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে এই স্বর্গমর্ত পাতাল, যেটা নিয়ে অলরেডি আমি কিছুটা বললাম যে এখানে তিনটে ভাবে সমাজকে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে খুব উপরতলার মানুষ যারা বিদেশি কোম্পানির সাথে চাকরি করছে বা সেইভাবে তারা নিজেদের জীবন নির্বাহ করছে। আর একটা হচ্ছে যারা সরকারি চাকরি করছে বা সায়েন্টিস্ট, শিক্ষিত সরকারি চাকরি যারা, তাদের লাইফ। আর একটা জায়গা দেখানো হচ্ছে যারা কাজ পাচ্ছে না, যেসব মানুষেরা শিক্ষিত বা মোটামুটি পড়াশোনায় ভালো কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সমাজ বিভিন্নভাবে বিভিন্ন রকম ক্লাসে ফেলছে। ঠিক আছে, হয়তো তারা ভীষণ ভালো রেজাল্ট করেনি কিন্তু তাদেরকে বিভিন্নভাবে সমাজ ভেবে নিয়েছে, তাদেরকে বিভিন্নভাবে দাগিয়ে দেওয়া যায় এবং তাদের কাজের জায়গার কিন্তু কোনো সঠিক জায়গা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, সেই ধরনের গল্প আছে এবং তারপর সেখান থেকে ব্যবসা এবং ব্যবসার জায়গা থেকে কিভাবে মহিলাদের পরিস্থিতি বা মহিলাদের অবস্থান এই সমাজের জায়গায় উঠে এসছে, সেটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা এই বইটিতে ভীষণভাবে দেখানো হয়েছে। আর তাছাড়াও বারবারই এখানে প্রত্যেকটা জায়গাতেই মহিলাদের একটা অবস্থান দেখানো হয়েছে যেটা সেটা আমি খুব একটা একমত নই, যেখানে তারা ভীষণভাবেই হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট, হাজব্যান্ডের উন্নতির জায়গায় তারা শুধু প্রেশার দিচ্ছে, তারা শুধু পাশে থাকছে, তাদের নিজস্ব কোনো পরিচিতি গড়ে উঠছে না। কিন্তু যেটা এখানে লাস্ট গল্পটায় কিন্তু দেখানো হয়েছে যে ছেলেটি যার সাথে প্রেম করছে তার একটা, সে নিজেই রিসার্চ স্কলার এবং সে একটা নিজস্বতা বিশ্বাস করে এবং সেখানে কিছুটা এই জায়গাটা লেখক তুলে ধরেছে যে সেই জায়গাটা আস্তে আস্তে আসছে। কিন্তু তারপরে গিয়ে উনি যে একটা পাতালের
চিত্র দেখিয়েছেন সেটা অসম্ভব একটা সত্যির জায়গা। আজও সমাজে সেই জায়গাগুলো আছে, আজও প্রচুর মেয়েকে নিজেদের শরীর বিক্রি করে নিজেদের পরিবার চালাতে হয়। তো এই জায়গাটা সত্যি ভীষণভাবে রিফ্লেক্ট করার মতন একটা জায়গা যে কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, কিভাবে আমরা আমাদের জীবনটাকে দেখছি, কিভাবে কি দিচ্ছে আমাদের নিজেদের যে শিক্ষা ব্যবস্থা, যে আমাদের সমাজে কি দিচ্ছে, আসলে আসলে কি দিচ্ছে, আসলে কি সত্যি আমরা কোনো সত্যি শিক্ষা ব্যবস্থার মধ্যে, পরিকাঠামোর মধ্যে আছি, নাকি সেখানে শুধু লোক দেখানো কিছু শিক্ষার ডিগ্রি আসছে। হ্যাঁ, হয়তো সত্যিই অনেকে উচ্চশিক্ষিত, আমি কোনো মানুষকে এখানে ছোট করে বলছি না, যাদের প্রচুর ডিগ্রি আছে, যারা বিশাল ভালো পড়াশোনা, যারা সবসময় র্যাঙ্ক করে এসছে, হয়তো তারা সত্যি পড়াশোনায় ভালো, কিন্তু তারাই কি শুধু সমাজে গুরুত্ব পাওয়ার জায়গায় দাঁড়িয়ে থাকবে? এই জায়গাটায় আমার প্রশ্ন আছে। তাহলে বাকি মানে আমি এটা মানতে বাধ্য নই, আমি এটা আমার নিজের মতামত দিচ্ছি, যে আমি এটা মানতে বাধ্য নই যে শুধুমাত্র যারা সবসময় খুব ভালো রেজাল্ট করে সামাজিক এবং সামাজিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো অনুযায়ী একটা প্রমাণ দিতে পেরেছে তারাই পড়াশোনায় ভালো। যারা ওই সামাজিক শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো থেকে বেরিয়ে সেই শিক্ষা ব্যবস্থার কোনো অংশে না পড়েও যেভাবেই হোক সেখানে হয়তো অতটা ভালো ফল না দেখিয়েও আছে, সেই মানুষগুলোর মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। এখানে একটা কথা লেখক খুব ভালো বলেছেন, যেখানে দেখাচ্ছে যে তার যে ছেলেটির কথা এখানে বলছে যে কাজ পাচ্ছে না, এবং তার দুই দাদা আছে, তার দুই দাদা খুব ভালো জায়গায় চাকরি করে। তো বলেছেন একজন আর কি ওনাদের বাড়িতে এসে বলেছিল যে আপনার দুই ছেলে সোনা আর আর এক ছেলে মাটি। তো এই জায়গাটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের বোঝার দরকার আছে যে প্রতিটা মানুষ গুরুত্বপূর্ণ, শুধু কোনো এক শ্রেণী গুরুত্বপূর্ণ নয়। আমরা এক শ্রেণীর প্রতিবাদ করতে গিয়ে আরো 10টা শ্রেণী তৈরি করে ফেলি, বুঝতে পারি না সেটা কিভাবে তৈরি করছি। যে কোনো জিনিসের প্রতিবাদ করার আগে এটা বোঝা উচিত যে আমরাও সেই কোথাও ঘুরে ফিরে সেই একই জায়গায় ঢুকে যাচ্ছি না তো। তো সেই জায়গাগুলো এখানে খুব ভালোভাবে বলা হয়েছে। আমার মনে হয় গল্পটি খুব আজকে বাস্তব যুগেও, অনেক বছর আগের গল্প হলেও বারবার এটি মানে এটার এডিশন বারবার বেরোলেও আর কি তা আজও এই গল্পের বইটি ভীষণ ভীষণ ভাবে পাঠিয়ে। তো এই ছিল আমার এই 3টে বইয়ের রিফ্লেকশন। তোমরা অবশ্যই জানো আমার এই রিফ্লেকশনটা তোমাদের কেমন লাগলো, এবং সবাই ভালো থেকো। টাটা।